আজকে আমরা এমন একটা আবিষ্কারের গল্প শুনব যা সবকিছু মহাবিশ্ব নিয়ে আমাদের পুরো ধারণাটাই নাড়িয়ে দিয়েছিল। চলুন গভীরে যাওয়া যাক। ভাবুন তো, ২,০০০-এরও বেশি বছর ধরে মানুষ একটা প্রশ্নের উত্তর খুঁজেছে। আচ্ছা, এই যে সবকিছু আমরা দেখছি, এর সবচেয়ে ছোট, সবচেয়ে মৌলিক অংশটা আসলে কি? আর উত্তরটা ছিল বেশ সোজা সাপটা, পরমাণু বা অ্যাটম। একটা ছোট্ট নিরেট গোলক যাকে আর কোনোভাবে ভাঙা যায় না। প্রাচীন গ্রিক দার্শনিক থেকে শুরু করে ১৯ শতকের বিজ্ঞানী জন ডাল্টন পর্যন্ত সবাই মোটামুটি এটাই বিশ্বাস করতেন। এটাই ছিল শেষ কথা। এই যে পরমাণু অবিভাজ্য, এই ধারণাটাই ছিল তখনকার রসায়ন আর পদার্থবিজ্ঞানের একদম ভিত্তি, একটা অটল বিশ্বাস। কিন্তু ১৯ শতকের শেষের দিকে এসে কাচের ভ্যাকুয়াম টিউবের ভেতর একটা অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করল। একটা রহস্যময় রশ্মি যেন সবকিছুকে চ্যালেঞ্জ করতে আসছিল। ব্যাপারটা হলো, বিজ্ঞানীরা যখন একটা প্রায় ভ্যাকুয়াম কাচের টিউবের মধ্যে দিয়ে হাই ভোল্টেজ পাঠাতেন, তখন নেগেটিভ প্লেট বা ক্যাথোড থেকে একটা অদ্ভুত আভা বেরিয়ে আসত। ওটারই নাম দেওয়া হলো ক্যাথোড রশ্মি। কিন্তু এটা কি জিনিস তা নিয়ে প্রায় ৪০ বছর ধরে চলল তুমুল বিতর্ক। বিজ্ঞানীরা তখন একদম দুই শিবিরে ভাগ হয়ে গেলেন। একদল বলতেন এটা আসলে এক ধরনের অদৃশ্য আলো বা শক্তি, তরঙ্গ। আর অন্য দলের মতে ছিল না, এটা আসলে বিদ্যুতের চার্জ বহন করা খুদে খুদে কণার স্রোত। তো এই বিতর্কের অবসান ঘটাতে এগিয়ে এলেন ব্রিটিশ পদার্থবিজ্ঞানী জে থমসন ১৮৯৭ সালে। তিনি একটা অসাধারণ পরীক্ষা ডিজাইন করলেন এই রহস্যটা সমাধানের জন্য। থমসনের প্ল্যানটা ছিল বেশ গোছানো আর যুক্তিসঙ্গত। তিনি ধাপে ধাপে এগোলেন। প্রথমে রশ্মিটা তৈরি করলেন, তারপর সেটার ওপর চুম্বক আর বিদ্যুৎ ক্ষেত্র প্রয়োগ করে দেখতে চাইলেন এর আচরণ কেমন হয়, এটা বেঁকে যায় কি না। আর ফলাফল যা এলো তা ছিল একদম পরিষ্কার। রশ্মিটা চুম্বকের কারণে বেঁকে যাচ্ছে, আবার বিদ্যুৎ ক্ষেত্রে পজিটিভ প্লেটের দিকে আকৃষ্ট হচ্ছে। তার মানে এটা কোনোভাবে তরঙ্গ হতে পারে না, এটা আসলে নেগেটিভ চার্জযুক্ত কণার স্রোত। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, টিউবের ভেতর কোনো গ্যাস বা কোনো ধাতুর প্লেট ব্যবহার করা হচ্ছে, তার উপর এর আচরণ নির্ভরই করছিল না। মনে হচ্ছিল এটা সবকিছুর মধ্যে থাকা একটা সার্বজনীন উপাদান। এই আবিষ্কার থেকেই জন্ম হল এক নতুন কণার, ইলেকট্রনের। কিন্তু জানেন, থমসনের আসল চমকটা ছিল তার হিসাব নিকাশের মধ্যে। তিনি যখন হিসাব কষলেন, তখন দেখলেন এই কণাগুলো অবিশ্বাস্য রকম ছোট। সবচেয়ে হালকা যে পরমাণু, হাইড্রোজেন, তার থেকেও প্রায় ১৮০০ গুণ হালকা। ভাবা যায়? থমসন নিজেই বলেছিলেন তিনি এই সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছেন যে এই রশ্মিগুলো আসলে নেগেটিভ চার্জযুক্ত কণা, যা দিয়ে সব রাসায়নিক পদার্থ তৈরি। তিনি প্রথমে এদের নাম দিয়েছিলেন কর্পাসকলস, আর বুঝতে পেরেছিলেন যে পরমাণুর ভেতরেই তিনি মৌলিক কিছু একটা খুঁজে পেয়েছেন। আর এর সাথেই ২,০০০ বছরের পুরনো সেই অবিভাজ্য পরমাণুর ধারণাটা ভেঙে চুরমার হয়ে গেল। বিজ্ঞানের জন্য এটা ছিল এক বৈপ্লবিক মুহূর্ত। আর এই নতুন কণার নাম দেয়া হলো ইলেকট্রন। তো পরমাণু যদি ভাঙে, তাহলে এখন বড় প্রশ্ন হল, একটা পরমাণুর ভেতরের গঠনটা আসলে কেমন? এই নতুন মডেলটা কেমন দেখতে হবে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই থমসন ১৯০৪ সালে একটা মডেল প্রস্তাব করলেন। এটাই ছিল পরমাণুর ভেতরের গঠন নিয়ে প্রথম কোনো বৈজ্ঞানিক মডেল। এটাকে মজা করে বলা হয় প্লাম পুডিং মডেল। আসলে এই মডেলটায় দেখিয়ে দেয় বিজ্ঞান কিভাবে কাজ করে। এটা ছিল একটা অসাধারণ প্রথম পদক্ষেপ। কিন্তু এটাও সত্যি যে এটা একটা হাইপোথিসিস ছিল। আর বিজ্ঞানের যে কোনো হাইপোথিসিসকেই তো আরও পরীক্ষার সম্মুখীন হতে হয়, তাই না? যেমনটা পরে রাদারফোর্ডের পরীক্ষায় ভুল প্রমাণিত হয়েছিল। এই যুগান্তকারী কাজের জন্য থমসন ১৯০৬ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান। কিন্তু তার আবিষ্কারের প্রভাবটা ছিল তার থেকে অনেক অনেক বেশি আর সুদূর প্রসারী। একটু ভেবে দেখুন, এই যে ইলেকট্রনের আবিষ্কার, আধুনিক ইলেকট্রনিক্সের পুরো ভিত্তিটাই কিন্তু এর উপর দাঁড়িয়ে। আমাদের কম্পিউটার, রেডিও, টেলিভিশন, এমনকি আমাদের পুরো ডিজিটাল দুনিয়াটাই চলছে ইলেকট্রনের প্রবাহকে বোঝা আর নিয়ন্ত্রণ করার নীতির ওপর। আর সবশেষে একটা বেশ মজার ব্যাপার আছে। যে থমসন নোবেল পেয়েছিলেন,
ইলেকট্রনকে একটা কণা হিসাবে প্রমাণ করার জন্য। আর কি আশ্চর্য, তার নিজের ছেলেই জিপি থমসন পরে নোবেল পান এটা প্রমাণ করার জন্য যে ইলেকট্রন আসলে একটা তরঙ্গের মতো আচরণ করে। একই জিনিস কিভাবে একই সাথে কণা আর তরঙ্গ দুটোই হতে পারে? এই বিরোধাভাস বা প্যারাডক্সটাই কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের সেই অদ্ভুত আর রহস্যময় জগতের দরজা খুলে দিয়েছিল। আর এটাই আমাদের মনে করিয়ে দেয় বিজ্ঞানের প্রত্যেকটা বড় আবিষ্কার আসলে আরও গভীর কোনো রহস্যের দিকেই ইশারা করে।